হুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সকালবেলা ক্লাসে এসেছেন। সবাইকে গুড মর্নিং। আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব। যে টপিকটা আমাদের আমাদের কারিকুলামে রয়েছে, অর্থাৎ আমাদের কোর্স আউটলাইনের মধ্যে রয়েছে। আমরা যে টপিকটা আজকে শুরু করব, এই টপিকটার নাম হচ্ছে আপনার উম, এই টপিকটার নাম হচ্ছে নিউজ সোর্স। হ্যাঁ, নিউজ সোর্স আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, সেই টপিকটা আমরা পড়বো। আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই টপিকটা কোন কোন বই থেকে পড়বো সেটার একটা বিষয়টা আপনার জানা দরকার। থাকলে তাহলে এই ক্লাস করতে পারবে না ঠিক মতো। আমি যদি জি আমি স্যার আপনাদেরকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এইটা এইটা পড়বেন মূলত এইটা পড়বেন মূলত হচ্ছে এই বই থেকে। আপনারা কেউ শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে জি পাচ্ছেন? স্যার। হ্যাঁ। হ্যাঁ, তো এই যে আমরা পড়বো হচ্ছে মূলত এই বই থেকে, যে বইটার নাম হচ্ছে দ্য কমপ্লিট রিপোর্টার। দ্য কমপ্লিট রিপোর্টারের নিউজ সোর্স নিয়ে একটা আপনার ছোট্ট চ্যাপ্টার আছে। হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে নিউজ সোর্স কিভাবে কাজ করে, নিউজ সোর্স কিভাবে নিউজের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো নিয়ে একটা আলোচনা আছে। এই আলোচনাটা কই আছে? এই আলোচনাটা আছে হচ্ছে আপনার এই বইটার থার্ড থার্ড যে আপনার যে চ্যাপ্টার আমাদের হোয়াট ইজ নিউজ, এই নিউজের মধ্যেই আছে হচ্ছে নিউজ সোর্সেস। এটা হচ্ছে পৃষ্ঠা 37। পৃষ্ঠা 37-এ নিউজ সোর্স নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলাপ আছে। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে আমি সামনে দেখাচ্ছে। তো এখানে আপনার নিউজ সোর্স নিয়ে আলোচনাটা আছে। আমি আলোচনাটাতে আসবো। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে দেখুন, আমরা যে নিউজ সোর্স নিয়ে কথা বলছি, যেটা আপনার এই এই সংবাদপত্রের নিউজ সোর্স কিভাবে কাজ করে সেটা। তো এখানে দেখুন, আজকে আমার হাতে আজকের প্রথম আলো, দৈনিক প্রথম আলো, বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম। তো আজকের প্রথম আলো আমার কাছে আছে, এবং প্রথম আলোতে আমি যদি প্রথম পৃষ্ঠায় দেখি, প্রথম পৃষ্ঠায় নিউজ আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা নিউজ আছে। হ্যাঁ, তো এই 7টা নিউজ আছে। এই 7টা নিউজে আপনার দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না, মিলেমিশে শেষ করা হলো ন্যাশনাল ব্যাংকে। ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন। তারপরে হচ্ছে 1 ঘন্টার বৃষ্টিতেই ডুবলো চট্টগ্রাম শহর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ডোপ টেস্ট করাতে হবে। হ্যাঁ, উঁচু নিচু সড়কে ঝুঁকি নিয়ে চলাচল। এই ধরনের আপনার সংবাদ আছে। এবং আমি যদি দেখি যে সংবাদপত্র তো সংবাদই থাকে, সংবাদপত্রের একটা বড় সোর্স হচ্ছে, মানে বড় জায়গা হচ্ছে একটা একটা টেলিভিশনে, সরি, একটা পত্রিকায়। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেজ। আমি যদি ইন্টারন্যাশনাল পেজ দেখি, ইন্টারন্যাশনাল পেজে কি কি নিউজ আছে আমরা দেখি। এখানে আছে দেখেন, আহ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হামাস, বাইডেন, গেস্টাপো প্রশাসন জানাচ্ছে অভিযোগ ট্রাম্পের। আহ, পাকিস্তানে পাকিস্তান চুরি পরে বসে নেই, আছে পারমাণবিক বোমা। ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্রের মহড়ার ইউক্রেনের কাছে পারমাণবিক অস্ত্রের মহড়ার নির্দেশ। এটা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটে আপনার এই সংবাদটা এখানে আছে আর কি। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে নিউজ সোর্সটা কিভাবে কিভাবে কাজ করে। আপনাদের একটা কথা মনে রাখা প্রয়োজন যে সংবাদপত্রে হুম সংবাদপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান, বা গুরুত্বপূর্ণ এলিমেন্টস, গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস, সেটা বলা হয় সোর্স। বলা হয় যে রিপোর্টারের সোর্স যত স্ট্রং, সেই রিপোর্টার তত ভালো রিপোর্ট। বুঝতে পেরেছেন? আমি একসময় রিপোর্টার ছিলাম। আমি 2008 থেকে 2016 সাল পর্যন্ত রিপোর্টিং করেছি। এই যে আমার মোবাইল ফোনের মধ্যে এখনো অনেক সোর্সের আমার আপনার অনেক অনেক নাম্বার আছে। এবং প্রয়োজনে আমি তাদেরকে ফোন করতাম, জানতাম। আমার সোর্স ছিল আওয়ামী লীগের মধ্যে, আমার সোর্স ছিল বিএনপিতে, আমার সোর্স ছিল আপনার জামাতে ইসলামীর মধ্যে। হ্যাঁ,
এরকম ডিএনসি, সরি ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও আমার সোর্স এখনো আছে। সে আমাকে মাঝে মাঝে ফোন করে, ওখানে যদি বড় কোনো ঘটনা ঘটে সে আমাকে ফোন করে। এনিওয়ে, তার মানে সোর্স খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু দেখাই, দেখেন সোর্সটা কিভাবে কাজ করে। এই যে এই নিউজটা হয়েছে, ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন, একটা পত্রিকা এটা প্রকাশিত হলো। ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 117 জন, এই যে নিউজটা এখানে প্রকাশিত হলো। একজন একজন সংবাদকর্মীর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাকে এই সোর্সটা নিশ্চিত করতে হয় যে এই নিউজটা কোথা থেকে এসেছে। ইজ দ্যাট সোর্স ইজ রিলায়েবল, সেই সোর্স কি আপনার রিলায়েবল কিনা, সেই সোর্স কি আপনার বিশ্বাসযোগ্য কিনা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একজন রিপোর্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসেবে দেখা দেয়। এখানে কি বলা হচ্ছে দেখেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রায় 70%ই ব্যবসায়ী। চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন 94 জন। গতকাল উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় গত গত উপজেলা নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে 17 জন কোটিপতি রয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে কোটিপতি রয়েছেন 6 জন। সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতি সংখ্যা দাঁড়াচ্ছে 117 জন। এই যে নাও নাও দ্য সোর্স, নাও দ্য ইম্পর্টেন্ট থিং, বলা হচ্ছে কি, দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও ব্যবসায়ী প্রার্থীদের দাপট বেড়েই চলছে। এই যে এই যে সংবাদটা এখানে প্রকাশিত হয়েছে, এই যে সংবাদটা এখানে প্রকাশিত হয়েছে, এই সংবাদটা প্রকাশিত হওয়ার মূল সোর্স কি? মূল সোর্স হচ্ছে, এখানে বলা হচ্ছে কি, দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তার বরাত দিয়েই সেই সোর্স ব্যবহার করে এখানে সংবাদটা প্রকাশিত হয়েছে। আপনারা সবাই জানেন যে আসলে সংবাদ তো আসলে কাল্পনিক কিছু নয়। সংবাদের মূল কথা হচ্ছে, সংবাদ হচ্ছে বস্তুনিষ্ঠ, সংবাদে হতে হবে হচ্ছে ঘটনানিষ্ঠ, সংবাদটি হতে হবে ফ্যাকচুয়াল, ফ্যাক্ট থাকতে হবে, তাই না? তো এই যে এই ফ্যাক্টটা এখানে কে প্রোভাইড করেছে, কে সোর্স হিসেবে কাজ করেছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবং তারা কি করেছে? তারা আসলে আপনারা সবাই জানেন, তারা আসলে একটা গবেষণা করেছে। গবেষণা করেছে, হলফনামাগুলো বিশ্লেষণ করেছে, বিশ্লেষণ করে তথ্যগুলো সংবাদ মাধ্যমের সাথে তুলে ধরেছে, সংবাদ মাধ্যম সেখান থেকে সংবাদ করেছে। অনেক সময় তারা তথ্যগুলো তুলে ধরে, অনেক সময় তুলে ধরে না। যখন তুলে ধরে না, তখন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে খোঁজ করে বের করে ডিগ করে সেই তথ্যগুলো সামনে নিয়ে এসে সংবাদটা প্রকাশ করা। বুঝতে পেরেছেন? তো সোর্স ইজ ভেরি ভাইটাল। আর আপনারা খুব ভালো করে জানেন যে যেহেতু সংবাদ কাল্পনিক কিছু নয়, সংবাদকে হতে হয় বস্তুনিষ্ঠ, সংবাদকে হতে হয় সত্যনিষ্ঠ, সংবাদকে হতে হয় ফ্যাকচুয়াল। সেজন্য এটাকে আবার প্রুফ করার জন্য কেউ না কেউ, কাকে না কাউকে না কাউকে সেটাকে আপনার এন্ডোর্স করতে হয়। সেটাকে হচ্ছে আপনার আহ তাকে দিয়ে বলাতে হয় বা তার মাধ্যমে ডকুমেন্ট সংগ্রহ করতে হয়। বুঝতে পেরেছেন? তো সোর্স ইজ এ ভেরি ভেরি ভাইটাল থিং ইন দ্য প্রসেস অফ নিউজ গ্যাদারিং। দেখেন, এখানে আরেকটা আমি সংবাদ দেখি। আহ এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ডোপ টেস্ট করাতে হবে, এটা নিউজে কি বলছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা করাতে হবে। এই পরীক্ষায় পজিটিভ এলে ওই শিক্ষার্থী ভর্তিতে অযোগ্য বলে বিবেচিত হবেন। চলতি 23-24 শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। কোনো অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল রোববার ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ্দৌলা। এই নিউজটার সোর্সকে জনাব সিরাজ উদ্দৌলা। যখন একজন রিপোর্টার জানতে পেরেছে যে চট্টগ্রামে একটা ডিনস কমিটির মিটিং হয়েছে, সেই মিটিং এ হয়তো সিদ্ধান্ত হয়েছে যে ডোপ টেস্ট করাতে হবে, ডোপ টেস্ট বাধ্যতামূলক, তখন তিনি কি করেছেন, তখন তারা কি করেছেন যে ওই রিপোর্টার খোঁজ করেছেন যে মিটিং এর মধ্যে কে ছিলেন, তাকে তিনি খুঁজে বের করেছেন। খুঁজে বের করে তাদের মধ্যে একজনের সাথে কথা বলেছেন যার নাম সিরাজউদ্দৌলা। তার কাছ থেকে তিনি তথ্যপত্র নিয়ে এই নিউজটা করেছেন। এখানে দুটো বিষয় ঘটেছে। রিপোর্টার যখন যোগাযোগ করেছে, এই মিটিং সম্পর্কে অধিকতর তথ্য তার কাছ থেকে সংগ্রহ করেছেন, নাম্বার ওয়ান। আর নাম্বারটা কি, তাকে তিনি সোর্স হিসেবে ব্যবহার করেছেন যে এই মিটিং এ ইনি উপস্থিত ছিলেন। তো
তিনি এই বিষয়টা জানিয়েছেন বা নিশ্চিত করেছেন, যার প্রেক্ষাপটে এই সংবাদটি করা হয়েছে। তার মানে দেখেন, প্রত্যেকটা সংবাদেই সোর্স থাকে, সোর্স নিশ্চিতভাবে থাকে। দেখি এটাতে সোর্স আছে কিনা। বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না, এটাতে কোনো সোর্স আছে কিনা একটু দেখি। সরকারি ও বেসরকারি 5 ব্যাংক একীভূত করতে 60 থেকে 70 হাজার কোটি টাকার প্রয়োজন হবে। এই অর্থ ব্যয় করতে হবে আগামী 5 বছরে। বিপুল পরিমাণ এই অর্থ কোথা থেকে আসবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। আবার কেন্দ্রীয় ব্যাংক একীভূত হওয়ার যে নির্দেশনা দিয়েছে তা নিয়েও আপত্তি তুলেছে একাধিক ব্যাংক। আমানতকারীরা আস্থা না রাখতে পেরে তুলে নিচ্ছেন আমানত, এতে কয়েকটি ব্যাংকের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে ব্যাংক একীভূতকরণ পরিকল্পনা বাস্তবায়ন হবে আংশিক, অর্থাৎ সরকারি খাতের বেসিক ব্যাংক ও বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক আপাতত অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হচ্ছে না বলে জানা গেছে। এই যে জানা গেছে, এটা নিশ্চয়ই তাকে সেখানে তার সোর্স আছে। একীভূতকরণ নিয়ে অনেকদিন ধরে আলোচনা হলো। 31শে জানুয়ারি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার পরামর্শ দেয়। এরপর গত 14ই মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ একে অপরের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। গত 3 এপ্রিল সরকারি খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংকের সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 8 এপ্রিল সিটি ব্যাংকের সাথে সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংকে এবং 9 এপ্রিল বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়। একীভূত করার কোনো সিদ্ধান্তই স্বেচ্ছায় নেওয়া হয়নি, বরং নিয়ন্ত্রণ সংস্থা বাধ্য করেছে। ওকে, এখানে আহ এই যে আপনার আহ আহ সোর্স এর কথা বলা আছে, এটা শুরুর দিকে বলা নাই, নিশ্চয়ই পরের দিকে আছে। এই যে একীভূত হচ্ছে না, ভিতরে ব্যাংকের কর্মকর্তার কথা বলা হচ্ছে যে এটা করতে যে আপনার 70-80 কোটি টাকা লাগবে, এই টাকাটা কে দিবেন, এই ভেতর থেকে জানানো হয়েছে। এবং এখানে নামটা এখনো দেয়া হয়নি। হ্যাঁ, যে নামটা দিলে হয়তো কেউ হয়তো ক্ষতির শিকার হতে পারে, এই জন্য নামটা সামনে দেওয়া হয়নি। কিন্তু এই যে রিপোর্টটা, বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না, এই নিউজটা করার জন্য এই প্রতিবেদক শওকত হোসেন মাসুম মাসুম ভাই, উনি যে রিপোর্টটা করেছেন, উনি কি করেছেন, এই ব্যাংকের কর্তৃপক্ষগুলোর সাথে কথা বলেছেন হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের সাথে। তার মানে হচ্ছে বেসিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না। এই নিউজটা করার জন্য তিনি সোর্স হিসেবে ব্যবহার করেছেন ওই দুই ব্যাংকের আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। এটাই ছিল তাদের এখানে সোর্স। তার মানে হচ্ছে প্রত্যেকটা নিউজের সোর্স আছে। এবং আপনারা জানেন, যখন যখন কোনো একটা নিউজ আপনার জেনারেট হয়, তৈরি হয়, তখন যার উপর ভিত্তি করে নিউজটা লেখা হয়, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে এখানে সোর্স কোথায়, সোর্স কে। এখন দেখেন, বাংলাদেশ ক্রিকেট দলের অভ্যন্তরে একটা সিদ্ধান্ত হয়েছে। ধরেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ আবার ফেরত পাঠানো হবে, যদি এমন একটা সিদ্ধান্ত হয়। মুস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসা হয়েছে, আমি মনে করি এটা খুব বাজে সিদ্ধান্ত হয়েছে। আহ এখন যে আবার সিদ্ধান্ত নিল যে মুস্তাফিজকে আবার ফেরত পাঠানো হবে। এখন এই নিউজটা দেওয়ার ক্ষেত্রে সোর্স কে হবে? এই নিউজটা দেওয়ার ক্ষেত্রে কি সোর্স হবে বাংলাদেশ ব্যাংকের কেউ, নাকি এই নিউজটা নিশ্চিত করার জন্য সোর্স হবে বিসিবির অভ্যন্তরে থাকা কোনো কর্মকর্তা, মানে বিসিবির কোনো নির্বাহী পরিচালক, বিসিবির মিডিয়া কমিটির প্রধান, ঠিক আছে? এইরকম ব্যক্তিই তো সোর্স হবেন। একজন রিপোর্টার কি করবেন, এই নিউজটা জানার জন্য একজন বিসিবি পরিচালককে ফোন দেবেন যে আপনারা কি মোস্তাফিজ স্যার ফেরত পাঠাচ্ছেন। উনি বলে হ্যাঁ ফেরত পাঠাচ্ছি, তখন তিনি নিউজ করবেন যে নানা আলোচনা সমালোচনার পর মুস্তাফিজকে আবার ফেরত পাঠানো হচ্ছে আইপিএল এ। ঠিক আছে, বিসিবির একজন কর্মকর্তা এটা নিশ্চিত করেছেন। এই যে বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, দিস পার্সন ইজ দ্য সোর্স ফর দিস নিউজ অ্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ দ্য নিউজ। সেই জন্য সাংবাদিককে কি করতে হয়, সাংবাদিককে যখন আপনার কোনো নিউজ যখন তিনি হান্ট করেন, যখন কোনো নিউজ তিনি আপনার ডিগ করেন, বা কোনো নিউজ যখন তিনি আপনার খুঁজে বের করে প্রসেস করেন, তখনই সাংবাদিকের বড় দায়িত্ব থাকে হচ্ছে যথাযথ সোর্সের মাধ্যমে তথ্য নিশ্চিত হয়ে বা অতিরিক্ত তথ্য নিয়ে নিউজটা সম্পূর্ণ করা। যেমন ধরেন, কোন একটা এই যে মিল্টন সমাদ্দারকে নিয়ে আপনি কোনো ডেভেলপমেন্ট আপনার পত্রিকায় ছাপবেন, হ্যাঁ? তো ধরেন এই যে মিল্টন সমাদ্দার আপনার বিশ্বে অঙ্গ প্রত্যঙ্গ আপনার পাচার করে দিয়েছে, মৃত মানুষ। যেহেতু তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ যে এই ভদ্রলোক আপনার আম যে সকল অসহায় মানুষ তার আশ্রমে থাকতো এবং সেখানে মৃত্যুবরণ করতো, তিনি কি করতেন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাদের লিম্বস কোনো না কোনোভাবে তিনি মৃত্যুর পরে সেটাকে আপনার শরীর থেকে আলাদা করে তিনি বাইরে পাচার করতেন। এটা একটা বড় অভিযোগ তার সম্পর্কে। এখন এই সংক্রান্ত কোনো নিউজ যদি আপনাকে করতে হয়,
তাহলে আপনার সোর্স কি হবে? আপনার সোর্স হবে হচ্ছে পুলিশ। পুলিশের মধ্যে কে হবে? মামলাটা তদন্ত করছে হচ্ছে ডিবি। সো ইউ শুড গো টু দ্য ডিবি, ইউ শুড গো টু দ্য মিস্টার হারুনুর রশিদ। সেখানে যে তার মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করে আপনাকে নিউজটা করতে হবে। এবং যখন আপনি নিউজটা করছেন, তখন কি হবে? তখন বলতে হবে যে গোয়েন্দা পুলিশ সূত্রে অথবা গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন যে তার বিরুদ্ধে অঙ্গ পাচারের অভিযোগগুলোর ক্ষেত্রে কিছু সত্যতা পাওয়া গেছে। So he is the most important thing in this news and he is the source. ওকে? একটা নিউজে একাধিক সোর্স থাকতে পারে। ঠিক আছে? কিন্তু সোর্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটা সোর্স নিয়ে, যেহেতু আমরা এই বইটা পড়বো, সোর্স নিয়ে আমরা আরেকটা বাংলা বইও পড়বো। দেখি ইংরেজি বইটাতে কি বলা হচ্ছে সোর্স নিয়ে। আমি আপনাদের একটু পড়ে শোনাই। আপনি একটু মনে করে শোনেন। কি বলছে? নিউজপেপার স্টোরিজ obviously come from many sources. এই যে নিউজ পেপারে যে সংবাদগুলো হচ্ছে, এগুলো কই থেকে আসে? বিভিন্ন ধরনের সোর্স থেকে আসে। দেখেন, আমরা এই ১ম পাতাতেই সোর্স কি পেয়েছি? ১ম পাতাতে সোর্স পেয়েছি, এখান থেকে পেয়েছি হচ্ছে বিভিন্ন ব্যাংক। সোর্স পেয়েছি বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি। এখানে সোর্স পেয়েছি টিআইবি। এখানে সোর্স পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিশ্চয়ই এই যে ছাত্রতা বাতিল নানা হুমকি তবুও বিক্ষোভের শিক্ষার্থীরা এই যে ইসরায়েল গাজার যে সংঘাত, সেটা নিয়ে এখানেও সোর্স আছে। এই যে চট্টগ্রামে বৃষ্টি হলো, এখানেও সোর্স আছে। এখন বৃষ্টিতে কি হয়? বৃষ্টিতে আপনাকে অবজার্ভ করেন যে এখানে এখানে কিভাবে বৃষ্টি আপনার হয়েছে, মানুষের ইন্টারভিউ নিয়েছেন, নিউজ করেন, আবার কি করেন? সোর্স থাকে কি? আবহাওয়া দপ্তরের কোনো কর্মকর্তা, তার কাছ থেকে শোনেন যে এই ১ ঘন্টায় চট্টগ্রাম শহরে কতটুকু বৃষ্টি হলো। ইজ দ্য সোর্স। তারপর কি বলছে? দ্য মেইন বিটস covered regularly by reporters were noted in the preceding chapter. They include all available offices of the state, country, or city and federal government, the headquarter of civic and professional organizations, churches, school and charities, many individuals, public and private, who occupy key position in the businesses, industry, transportation, utilities, and other major fields. Increasingly, a number of events are pur- purposefully staged for the news media, and an editor and the reporter should be spectacle of being used the sponsors of the such news events. তারপর কি বলছে? Many stories may be picked up from a single source. The public relations chairman of the National Convention may provide all necessary information for a story on the event. On the other hand, many stories will have to be pieced together from several sources. However, a careful reporter will always double check the fact with at least second source. একজন রিপোর্টারের বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি কি করবেন? যে নিউজটা তিনি একজনের কাছ থেকে পেলেন, তিনি আসলে একাধিক জনের কাছ থেকে এটা তিনি ক্রস চেক করবেন। আমি আপনাদেরকে আলোচনা করেছিলাম হয়তো ক্লাসে। একজন রিপোর্টারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোয়ালিটি হচ্ছে রিপোর্টার তার কাছে আসা তথ্যপাত্র ক্রস চেক করবেন। ইট ইজ হিজ ফাইনেস্ট ডিউটি। রিপোর্টারকে ক্রস চেক করতে হয়। হুম? তো আমার কাছে মনে হয় এটা একটা খুব ছোট্ট একটা চ্যাপ্টার এখানে আছে, মাত্র ২ পৃষ্ঠা, হ্যাঁ? ২ পৃষ্ঠা, এটা আপনারা আগামী দিনই ফটোকপি করে নিবেন একদম চমৎকারভাবে। ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা পড়বো, আমরা সোর্স গুলো অন্যভাবে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, আমি যে সোর্স নিয়ে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপটে আপনাদের কারো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো বিষয়? আপনারা একটু কথা বলুন দয়া করে। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ মেহেদী বলেন। স্যার, যে প্রশ্নটা হলো যে হচ্ছে আমরা দেখি যে কোনো একটা ঘটনা যখন আমাদের দেশে ঘটে, হুম, তো এই নির্বাচন সংক্রান্ত একটা ঘটনা ঘটলো। তো হুম, দেখি যে একাধিক পত্রিকা হচ্ছে আপনার এরকম বিবৃতি দেয় যে হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান বা হুম, নির্বাচন কমিশনের অমুক কর্মকর্তা থেকে প্রথম আলোর সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন, হুম, বা হচ্ছে ইত্তেফাকে দেখি, মানে ইত্তেফাকের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন। মানে হুম, এটা কি প্রত্যেকটা পত্রিকা তারা কি ইন্ডিভিজুয়ালি কথা বলেন, না হচ্ছে হুম। এরকম কখনো হতে পারে না যে হচ্ছে ওই ব্যক্তি বা ওই পত্রিকা অন্য কোনো পত্রিকার কাছ থেকে নিউজটা নিয়ে তা সে নামটা বসায় দিল? আচ্ছা, প্রথমত হচ্ছে নেতিবাচক চর্চা তো বাংলাদেশে আছেই। বাংলাদেশের সাংবাদিকতা তো নানা ধরনের সমস্যা তো আছেই। এটা যেমন ঠিক। তবে সাধারণত জেনারেল প্র্যাকটিসটা হচ্ছে আপনার যখন একজন রিপোর্টার এরকম লিখেন
যে দৈনিক প্রথম আলোকে নির্বাচন কমিশনার বা অন্যতম নির্বাচন কমিশনার এই তথ্য জানিয়েছেন। যদি এমন হয় তাহলে সেটা অবশ্যই তার সাথে কথা বলে তিনি নিউজটা করেন। কিন্তু বাংলাদেশের সাংবাদিকতায় বিশেষ করে অনলাইনে যখন আপনার ফ্ল্যারিশ হয়েছে, তখন নানাভাবে বাংলাদেশে আসলে সাংবাদিকতার মধ্যে নানা ধরনের অপচর্চা ঢুকে গেছে। তো যে কারণে এই ধরনের সুযোগ অনেক পত্র-পত্রিকা বা অনেকেই নেন। এটা ভীষণভাবে অনৈতিক, অন্যায্য এবং সেটা কোনো অবস্থাতেই কাম্য নয়। ধন্যবাদ স্যার। হুম। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? কেউ কোনো প্রশ্ন করতে চান? স্যার আপনি সোর্স কোন বই থেকে পড়াইলেন? আচ্ছা। আমরা সোর্স এট লিস্ট ৩ টা বই থেকে পড়বো। আমাদের প্রধান সোর্স মানে সোর্সের সোর্স, হ্যাঁ? আমাদের প্রধান সোর্সের সোর্স হচ্ছে এই বইটা। এই বইটার নাম কি? দ্য কমপ্লিট রিপোর্টার। এই বইয়ের পেজ নাম্বার 37, 38, 39 মাত্র ৩ পৃষ্ঠার একটা ছোট্ট আপনার একটা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারটা আমরা পড়বো যার নাম হচ্ছে নিউজ সোর্সেস। ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন একজন যে সংবাদের উৎস আর সংবাদের সূত্র এক কিনা। ঠিক আছে, আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? এটা অনেক সময় একটু ডিফারেন্ট আবার একদমই কাছাকাছি আরকি। হ্যাঁ? আপনাদের একজন বন্ধু প্রশ্ন করেছেন। আমি ক্লাসে এটা আরো আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে? ওকে। তো এখান থেকে পড়বো। আমরা একটা বাংলা বই থেকে পড়বো। আমি আপনাদের বলেছি যে আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা অনেক সময় হয়তো ইংরেজি আ ভালো মানে কি বলা যায়? ভালো ইন্টারপ্রেট করতে পারেন না। সেজন্য আমি বলি যে অনেক সময় আমরা বাংলা বইটাও পড়ি। তো আমরা বাংলা বইটাও পড়বো। আমি একটা বাংলা বইয়ের সোর্স আপনাদেরকে দিয়ে দিব। যার ভিত্তিতে আমরা এই কোর্সের প্রস্তুতি নিব। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? সোর্সটা স্যার মূলত হয়তো হ্যাঁ, মেহেদী বলেন। স্যার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। হ্যাঁ, বলেন। স্যার হচ্ছে প্রশ্নটা একটু ভিন্ন রকম প্রশ্ন, যদি স্যার আপনি করতেন স্যার প্রশ্নটা করতাম। বলেন মেহেদী। স্যার ওই যে ব্যাংক খাত নিয়ে যে কথাটি বলছিলেন আপনি কিছুক্ষণ আগে, ব্যাংক খাতের কথা বলছিলেন স্যার, আমরা হচ্ছে বেশ কিছুদিন ধরে একটা নিউজ দেখছি হুম, যে মানে একটি দেশের তো হচ্ছে অর্থনীতি সবচেয়ে প্রধান খাত বলে, আর অর্থনীতির হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরাখবর কিন্তু সেই দেশের স্যার কেন্দ্রীয় ব্যাংকগুলোতেই থাকে। হুম, তো হচ্ছে আমাদের দেশে একটি নিউজ এখন সবসময় দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের একটা নিষেধাজ্ঞা এসেছে। তো স্যার স্বাধীনতার এত বছর পরে যখন একটি ব্যাংকে এতটা সাংবাদিকদের প্রবেশ নিষেধাজ্ঞা হয়, তো সেক্ষেত্রে কি এরকম কোনো প্রশ্ন আসে না যে আমাদের দেশের অর্থনীতি কতটা বা কতটা আমাদের দেশের অর্থনীতি কতটা হচ্ছে নিরাপদ, বা আসলে কি আদৌ কি সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকের প্রবেশের যে নিষেধাজ্ঞা এটি আমাদের দেশের অর্থনীতির জন্য কোনো হুমকি স্বরূপ কিনা? আচ্ছা, ১ম কথা হচ্ছে ধরেন আমাদের অর্থনীতি যে একটা আপনার একটু কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। নাম্বার 1। আর যেহেতু অর্থনৈতিক কর্মকান্ডের একটা বড় জায়গা হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত তথ্য নিয়ে যেহেতু নানা ধরনের সংবাদ হচ্ছে, ইতিবাচক নেতিবাচক নানা কিছু। তো সে হয়তো এই প্রেক্ষাপটে হয়তো বাংলাদেশ ব্যাংক এই নিষেধাজ্ঞাটা জারি করেছে। এবার ১ম কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেপিআই স্থাপনা। কেপিআই স্থাপনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল স্থাপনা। এই স্থাপনা করার ক্ষেত্রে আপনার এই ধরনের সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, এটা কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক সেটা নিয়ে আপনার আলোচনা হতে পারে। কিন্তু এজ এ সাংবাদিক হিসেবে এবং সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক হিসেবে আমি মনে করি যে আসলে এইটা এভাবে করাটা উচিত হয়নি। ডেফিনিটলি বাংলাদেশের অর্থনীতি আপনার একটা কঠিন সময়ের মধ্যে আছে নিঃসন্দেহে। হ্যাঁ? এবং কিছু ক্ষেত্রে হয়তো যৌক্তিক নিষেধাজ্ঞা আরোপও তারা করতে পারেন। কারণ সকল তথ্যই তো সাংবাদিককে দেয়ার মতো নয়, সকল তথ্য প্রকাশের যোগ্যও নয়। হ্যাঁ? কিন্তু জি তারপরেও স্যার। আবার যে সার্বিকভাবে আপনার একটা একটা আপনার সিদ্ধান্ত জারি করা যে এইটা একটা নিষিদ্ধ এলাকা, সাংবাদিকরা ঢুকতে পারবে না। তো এই ধরনের সিদ্ধান্তটা খুবই নেতিবাচক এবং আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটা হওয়ার ফলে বাংলাদেশ ব্যাংক যেটা করতে চেয়েছিল হয়তো নানা বিষয়ে হয়তো তারা একটু রেস্ট্রিকশন আরোপ করে অনেক কিছু স্বচ্ছতা বা অনেক কিছু অর্জন করতে চেয়েছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সিদ্ধান্তটা হয়তো কোনো অবস্থাতেই বাংলাদেশ ব্যাংকের পক্ষে যায়নি। বরঞ্চ এই সিদ্ধান্তটা বিপরীতে প্যানিক ছড়িয়েছে যে আসলেই হয়তো বাংলাদেশ ব্যাংকে এমন কিছু ক্রাইসিস আপনার প্রিভেইল করছে যেটা হয়তো আসলে দেশের অর্থনীতির জন্য ভালো নয়। অথবা হয়তো কেউ না কেউ হয়তো সেটাকে চাপা দিয়ে রাখতে চাচ্ছে।
তো ওকে, থ্যাংক ইউ। আজকে আসলে আমি ক্লাসটা একটু বড় করতে চাই না, কারণ আজকে আমার আরেকটা ক্লাস আছে, একটা ওদের সাথে একটা শিডিউলটা একটু ক্ল্যাশ হয়ে গেছে। হ্যাঁ, আমি ক্লাসটা একটু বড় নিতে পারলে ভালো হতো। তো আপনারা তো আজকে ক্লাস করলেনই, আগামীকালকে আপনাদের সাথে ক্লাস আছে না? ক্লাস তো নেই কালকে, না তাই তো? আগামী সপ্তাহে আছে তাই তো? মনে হয় আপনাদের শিডিউলটা যদি দেখেন আর কি, আমি আবারও দেখে নিবনি। তো ঠিক আছে, আমি আজকের ক্লাসটা শেষ করছি। আজকের ক্লাস একটু ছোট হলো, আমি আরো সোর্স আপনাদেরকে দিয়ে দিব এই ক্লাস সম্পর্কে। তো আমি আপনাদেরকে আজকের মতো থ্যাংক ইউ বলছি। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনারা আপনারা সকাল সকাল আমার ক্লাসে যুক্ত হয়েছেন। অনেক শিক্ষার্থী, প্রায় 62 জন যুক্ত হয়েছে। আপনার প্রতি আমি আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।